কারণ আমি আমার কিছু কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে বেকার ছিলাম না যে যাই কোনো কাজকর্ম নাই টিএনসি করতে যাই। আমি অ্যাকচুয়ালি টিএনসি করতে এসেছি। আমার প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা ছিল, সকল কিছু বন্ধ করে দিয়ে কিন্তু আমি টিএনসি করা শুরু করেছি 2013 সালে। আজ থেকে প্রায় 7.5 বছর আগে আমি টিএনসিতে কাজ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে লেখাপড়া যা দরকার ছিল সব কিছু শেষ করেছি। পাশাপাশি আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম, আমি ডিভিশন খেলতাম, আমি ঢাকা ডিভিশন, চিটাং ডিভিশন খেলেছি, আমি পেসার ছিলাম। পাশাপাশি আমি ছিলাম একজন বিএনসিসির ক্যাডেট। আর সেই সুবাদে বাংলাদেশের 5টা রেজিমেন্টে আলহামদুলিল্লাহ আমার আর্মিদের সাথে ট্রেনিং করা আছে, বিশেষ করে এসএল কোর্স, রেফলিং, গ্রুপিং, ফায়ারিং। আলহামদুলিল্লাহ আমি সব কিছু করেছি। আমি 3টা অস্ত্র চালাতে জানি, বিশেষ করে 303 রাইফেল আমি চালাতে জানি, আমি রিভলভার চালাতে জানি, আমি চাইনিজ রাইফেল চালাতে জানি। তার মানে দেশে যুদ্ধ লাগলে আলহামদুলিল্লাহ আর্মিদের পরে সেনাবাহিনীর পরে আমরা ডাক করতে পারি যদি দেশে যুদ্ধ লাগে। তাহলে ওই অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। টিএনসি ভালোবেসে এসেছি ভাই, বিশ্বাস করেন। আমি টিএনসিতে কোনো সেমিনার দেখে আসি নাই, টিএনসিতে আমি কোনো প্ল্যান শো দেখেছি তা দেখে আমি টিএনসিতে আসি নাই। আমি 7 সালে টিএনসি ইনভাইট পেয়েছিলাম। আমি মনে করেছিলাম এটা বোধহয় প্রতারিত সেই প্রতারক কোম্পানিদের মতো। আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম তুমি কি চাও তোমার সাথে আমার সাথে রিলেশন ভালো থাকো? সে বলেছে হ্যাঁ চাই। তখন আমি বললাম দয়া করে তাহলে টিএনসি বিএনসি কথা আমাকে বলো না। 7 সালে। কিন্তু 13 সালে আল্লাহ তাআলাই হয়তো কোনো না কোনো একটা কারণে আমার সামনে এই টিএনসিকে উপস্থাপন করেছে। আমি সেই কথাটা বলেই শেষ করব। কথা হচ্ছে এরকম, আমি বিয়ে করেছিলাম 8 সালে। 8 সালে বিয়ে করার পর 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তো সবাই বিভিন্নভাবে আসলে পরামর্শ দিচ্ছে তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। অনেক বন্ধু বান্ধব একই কথা বলতে থাকে। তো যাই হোক, আমার স্ত্রীর টেস্ট করানোর পর রিপোর্ট আসলো যে ওর 2টা ওভারিতে 2টা টিউমার, ওর 2টা বাচ্চাদের 2টা টিউমার, যে টিউমারগুলি আস্তে আস্তে আকারে বড় হচ্ছে। তো চাঁদপুরে যত গাইনি বিভাগের ডাক্তার আছে আলহামদুলিল্লাহ শেষ করলাম, আর্মি সেক্টরে যত ডাক্তার আছে তাও শেষ করলাম। কুমিল্লা টাওয়ারে আমার কাজিন বসেন ডাক্তার শামসুন নাহার, ওনাকেও দেখালাম। উনিও একই পরামর্শ দিলেন অপারেশন করে ওভারি ফেলে দাও। এখন প্রত্যেকের পরামর্শ হচ্ছে অপারেশন করে ওভারি ফেলে দিতে হবে। তো ওই সময় আবার আমার ব্যক্তিগত বিজনেস ছিল চাঁদপুর বিসিক শিল্পনগরীতে। আমার একটা পানির ফ্যাক্টরি ছিল, নাম ছিল ফেয়ার ড্রিঙ্কিং ওয়াটার। আমি প্রায় 1.5 কোটি টাকা সেখানে ইনভেস্ট করেছি। সেই ফ্যাক্টরি আমি পরিচালনা করতাম। তো সেই সময় আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারও ছিল চাঁদপুরে, এবাকাস ইনফরমেশন টেকনোলজি। আমি সেটাও পরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম। তো যাই হোক, আমার স্ত্রীর এই সমস্যাটা একদিন দিনে দিনে বাড়ছে। আর আমি মনে মনে ভয় পাচ্ছিলাম আর ক্যান্সারের দিকে চলে যায় কিনা। এই চিন্তা থেকে আসলে নামাজ পড়ছি, দোয়া করছি আল্লাহর কাছে, আর বলছে আল্লাহ আমাকে একটা ভালো পথ দেখান। কারণ ডাক্তাররা সবাই বলছে অপারেশন করে ওভারি ফেলে দেয়। তো এটা আমার স্ত্রী মানতে পারছিল না। একদিন ফ্যাক্টরির কাজ শেষ করার পরে বাসায় যে আসর নামাজের সময় যেয়ে দেখি আমার স্ত্রী নামাজের সেজদা দিয়ে পড়ে আছে মুসাল্লায় আর কান্না করছেন। তা আমার কাছে মনে হলো বোধহয় সৃষ্টিকর্তার কাছে তার মনের কষ্টের কথাগুলিকে খুলে বলছেন। আমি অনেকক্ষণ যাবত ওয়েট করছি, ড্রেস চেঞ্জ করলাম, নাস্তা করবো, অপেক্ষা করছি। এখন কান্নার শব্দে মনে হচ্ছে সে আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক কান্না তার ভেতর থেকে আসছে। আমি তার হাত টেনে ধরে তোলার চেষ্টা করলাম। সে যখন আমার দিকে তাকালো তখন আমি তার চেহারা দেখে বুঝলাম যে সে আসলে কষ্টে কান্না করছে। যখন আমি তাকে টানলাম, হাত তুলে ধরলাম, তখন সে আমার দিকে তাকিয়ে বলছে আমি ব্যথায় উঠতে পারছি না। বিশ্বাস করেন ভাই, সেটা 12 সালের ঘটনা। 12 সালে সেই সেপ্টেম্বর মাসের ঘটনা, অক্টোবর মাসের ঘটনা। সে আমার দিকে তাকিয়ে বলছে আমি ব্যথা উঠতে পারছি না। তখন আমার কাছে মনে হলো আমি পৃথিবীর অসহায় একজন স্বামী যে তার স্ত্রীর জন্য কিছু করতে পারছে না। ওই মুহূর্তে যদি আমাকে কেউ এসে বলতো আপনার স্ত্রীকে ডাস্টবিনের ময়লা খাওয়ান, সে সুস্থ হয়ে যাবে, আপনারা বলুন তো আমি কি সিদ্ধান্ত নিতাম? ডাস্টবিনের ময়লা খাওয়াতাম। আর এই চিন্তা থেকেই আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে টিএনসির ছোট্ট একটা অফিস ছিল। একজন ছোট্ট একটা অফিস নিয়ে বসে আছে, সেলফের মধ্যে কিছু টিএনসির প্রোডাক্ট। আমি হাসতাম, পাগল নাকি, এগুলি কি মানুষ নেয় এত টাকা দিয়ে? তা আসলে সেই ডাস্টবিনের ময়লা মনে করি আমি টিএনসির অফিসে যে নিজের কিউরিসিটি থেকে জানার চেষ্টা করলাম ভাই আপনাদের এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যে প্রোডাক্ট ব্যবহার করলে আমার স্ত্রীর এই সমস্যাটা সমাধান হবে অথবা টিউমারটা ভালো হবে। তখন উনি আমাকে একটা পরামর্শ দিলেন, হ্যাঁ একটা প্রোডাক্ট আছে, সেটাকে ব্যবহার করাতে পারেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই প্রোডাক্টটা তখন নিয়ে নিই। তখন হচ্ছে 12 সালের নভেম্বর মাস। আমি খাওয়ানো শুরু করলাম, আলহামদুলিল্লাহ প্রতিদিন খাওয়াচ্ছি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। 4 মাস হয়ে যাওয়ার পর একদিন আমার স্ত্রী বলতেছে আমার ব্যথাগুলো এখন কম লাগছে না। এই কথা শোনার সাথে সাথে আমি তাকে বললাম তাড়াতাড়ি রেডি হও। সে বলতেছে কোথায় যাব? আমি বললাম কুমিল্লা যেতে হবে। কেন? কারণ তখন চাঁদপুরে কালা আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা ছিল না সেই 13 সালে, যে কুমিল্লা যে মেডিনোভাতে আল্ট্রাসাউন্ড করাতে হবে। সাথে সাথে সেখানে আল্ট্রাসাউন্ড করালাম। রিপোর্টটা নিয়ে আমার কাজিনের কাছে গেলাম। কাজিন আমার রিপোর্টটা দেখে ও তো চোখ বড় বড়, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি ব্যাপার, আবার কি হলো? বললাম মামুন কি করছো?
আমি বললাম আবু কি করছি, কি হলো? তো তোমার স্ত্রীর ওভারের টিউমারগুলো সম্পূর্ণ ভালো হয়ে গেছে, টোটাল টিউমার। বিশ্বাস করেন উপরে আল্লাহ তাআলা আছেন। সেই তখন দাঁড়ি কর্ডিসেপস নামক প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করেছে। তখন দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমার যত প্রতিষ্ঠিত ব্যবসা আছে সব বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু টিএনসির প্রোডাক্টই কাজ করতে পারে, টিএনসির প্রোডাক্ট যেহেতু আলহামদুলিল্লাহ এত ভালো, আর যেহেতু নিজের উপর নিজের কনফিডেন্ট আছে, বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ, সেই 13 সালের মে মাসে আমি টিএনসিতে কাজ করা শুরু করেছি। আজ পর্যন্ত আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা। আমি আবারও বলছি, আমি সকল যত ব্যবসা আমি ইনভেস্ট করেছিলাম সকল কিছু ফেলে রেখে দিয়ে আমি এখানে কাজ শুরু করেছিলাম। যেমন করেছিলেন আমাদের ইসলামের এক চমৎকার একজন যোদ্ধা, আপনারা জানেন বোধহয় এটা, কারণ আমরা তো এখানে লিডার, কিছু কথা বলা লাগে। আমরা অনেক সময় কাজ করি পিছনে বাহন রেখে কাজ করি। সেই যোদ্ধা যখন নদী পার হলেন যুদ্ধ করতে যাওয়ার জন্য, যখন নদী পার হলেন নৌকায়, তখন তিনি সকল নৌকাগুলিকে নষ্ট করে যুদ্ধের ময়দানে গিয়েছেন। আর যুদ্ধের ময়দানে গিয়ে যখন যুদ্ধে জয়ী হলেন, জয়ী হওয়ার পরে এবার সোলজাররা সেনাপতিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি সাহস দিলে একটা প্রশ্ন করতে পারি? বললো হ্যাঁ বলো। যে হুজুর আমরা আসলাম, যুদ্ধ করলাম, জয়ী হলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি নৌকাগুলিকে কেন নষ্ট করলেন? তখন সেনাপতি বললেন, দেখো নৌকাগুলি যদি নদীর ঘাটে দাঁড় করানো থাকতো তাহলে তুমি যুদ্ধ করার সময় তোমার মাথায় কাজ করতো যে আমার পিছনে ফিরে যাওয়ার পথ আছে। আর যখন আমি নৌকা নষ্ট করে ফেলেছি তখন তোমার দিমাগ তোমাকে কথা বলেছে পিছন ফিরে যাওয়ার কোনো কিছু নাই, বাঁচতে হলে সামনে এগিয়েই বাঁচতে হবে। এই জন্মদিন আমরা এখানে আজকে যারা আছি, আজ থেকে ব্রেনে সেট করে ফেলেন পিছনে ফিরে যাওয়ার কোনো পথ নাই। টিএনসি করব, সফলতা এখান থেকে অর্জন করব ইনশাআল্লাহ। সেই কাজগুলিকে নিয়ে যদি আসলে আমরা এগিয়ে যাই তাহলে দায়িত্ব আমার প্রত্যেকে যদি যার যার দায়িত্ব বুঝে নেই, আমাকে মুন্না খারাপ আচরণ করার কোনো দরকারই ছিল না। কেন করতে যাবে, কেন আমাদের ধমক দিবে? বরঞ্চ বারবার সে অ্যাপ্রিশিয়েট করবে, ইয়েস আপনাদের অ্যাটিটিউড খুব চমৎকার, ভালো। তাহলে আমরা বাইরে থেকে দৃষ্টি মেরে রেখে আনলে তার কাছে শিখবে, জানবে,